তিস্তা পারে গণপদযাত্রা, হাঁটু জলে নেমে ভারতের বাঁধ নির্মাণের প্রতিবাদ, সমস্যা সমাধানে আগামী নির্বাচনে জনগণকে বিএনপির পাশে থাকার আহ্বান তারেক রহমানের। ক্ষমা চেয়ে নির্বাচন করতে পারবেন ফ্যাসিবাদে জড়িত না থাকা আওয়ামী লীগ নেতারা, জানালেন উপদেষ্টা আসিফ মাহমুদ। সুযোগ পাবেন না গণহত্যায় জড়িতরা। যত দ্রুত জাতীয় নির্বাচন হবে তত দ্রুত দেশের শান্তি শৃঙ্খলা ফিরবে, যশোরে সমাবেশে মির্জা ফখরুল। স্থানীয় ভোট নিয়ে রাজনৈতিক বিতর্কের অংশ হতে চায় না ইসি, বললেন সিইসি। শেখ হাসিনার বিরুদ্ধে গণহত্যা মামলার তদন্ত শেষ হবে 1 মাসে, জানালেন চিফ প্রসিকিউটর। সাবেক 11 মন্ত্রী সহ 16 জনের তদন্ত প্রতিবেদন 20 এপ্রিল দাখিলের নির্দেশ। প্রবাসের সময়ের সঙ্গে আছে আমি মাহাদ ইসলাম ধ্রুব। ভারতের পানি আগ্রাসনের বিরুদ্ধে শুকিয়ে যাওয়া তিস্তার হাঁটু জলে নেমে ন্যায্য হিস্সা দাবি করেছেন উত্তরের জনপদের লাখো মানুষ। উজানে বাঁধ নির্মাণ করে বাংলাদেশের মানুষকে বঞ্চিত করার বিরুদ্ধে গণপদযাত্রা করেছেন তারা। উত্তরবঙ্গের 11টি স্থানে কর্মসূচিতে ভার্চুয়ালি যোগ দিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, অভিন্ন 54 নদীর পানি কারো করুণা নয়, বাংলাদেশের অধিকার। দাবি আদায়ে আগামী নির্বাচনে জনগণকে বিএনপির পাশে থাকার আহ্বান জানান তিনি। মিজানুর রহমান ও মোবারক হোসেন শুভর ক্যামেরায় লালমনিরহাট থেকে আহমেদ সালিহিনের রিপোর্ট। শুকিয়ে যাওয়া নদীর হাঁটু জলে নেমে প্রতিবাদ। ভারতের পানি আগ্রাসনের বিরুদ্ধে মরে যাওয়া নদীতে ভিন্ন ধর্মী প্রতিবাদে হাজার হাজার মানুষের জমায়েত। প্লাকার্ডের বার্তায় ছিল ভারতের আধিপত্যের বিরুদ্ধে বাংলাদেশের মানুষের অবস্থান। ভারতের উজানে একের পর এক বাঁধ নির্মাণ করে ভাটির দেশ বাংলাদেশকে পানি থেকে বঞ্চিত করার অভিযোগে তিস্তা নদীতে এ কর্মসূচি। কৃষক শ্রমিক জনতার সঙ্গে অংশ নেন রাজনীতিবিদ, সামাজিক সাংস্কৃতিক অঙ্গনের মানুষও। মানুষ আজকে জাগ্রত হয়েছে তিস্তা বাঁচার জন্য। আমাদের পানির যতটুকু হিস্সা সেটা আমাদেরকে দেয়া হোক। দাবি যদি বাস্তবায়ন করা না হয় কঠোর থেকে কঠোরতর কর্মসূচি দিতে বাধ্য হোক। 2 দিন ব্যাপী তিস্তা নদী রক্ষা আন্দোলনের শেষ দিনের কর্মসূচিতে সকালে লালমনিরহাটের তিস্তা ব্রিজ থেকে শুরু হয় পদযাত্রা। লাখো জনতার অংশগ্রহণে প্রতিবাদ জানানো হয় আন্তর্জাতিক আইন অমান্য করে ভারতের বাঁধ নির্মাণের। 3 কিলোমিটার পথ পাড়ি দিয়ে রংপুরের কাউনিয়া বাজারে ঘুরে আবারও লালমনিরহাটের তিস্তা ব্রিজে এসে শেষ হয় পদযাত্রা। জাগো বাহে তিস্তা বাঁচাও, এই আন্দোলন নিয়ে, এই স্লোগান নিয়ে তিস্তার পানির ন্যায্য হিস্সার দাবিতে আজকের এই পদযাত্রা। মানুষগুলো বলছেন তাদের জীবন জীবিকা নির্বাহ, ফসল ফলাদি উৎপাদন সহ সবকিছু নির্ভর করছে এই তিস্তার পানি দিয়ে, যে কারণে এই পানি তাদের জন্য কতটা মূল্যবান, কতটা তাদের জন্য গুরুত্বপূর্ণ তা আবারও প্রমাণ করতে রাজপথে নেমেছেন এই এলাকার উত্তরবঙ্গের বাসিন্দারা। গঙ্গা নদীর পানি যখন তারা একটা রংপুর ও কুড়িগ্রামে জনতার সমাবেশে অংশ নিয়ে বিএনপির স্থায়ী কমিটির নেতারা বলেন, পানির ন্যায্য হিস্সা বুঝে না পাওয়া পর্যন্ত আন্দোলন চলবে। দাবি পূরণে নির্বাচিত সরকার দরকার বলেও জানান তারা। শুধু প্রাণের দাবি না, একটা আন্তর্জাতিকভাবে ন্যায় নীতি, ন্যায্য দাবি। এটা সবগুলো দেশের সমন্বয়ে একটি ব্যবস্থাপনা থাকে। আজকে সেই ব্যবস্থাপনা এখানে ফেল করে গেছে। ভারত যেমন উজানের দেশ বলে ভাটির দেশকে পানি বঞ্চিত করে, আমাদের হাতেও কিছু কিছু যন্ত্র আছে যেটি আমরা ব্যবহার করলে ভারত আমাদের কথা শুনতে বাধ্য হবে। এটার জন্য দরকার একটা নির্বাচিত সরকার। লালমনিরহাট সহ 11টি স্থানে একযোগে সমাবেশে ভার্চুয়ালি যোগ দিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, ভারতের সঙ্গে বাংলাদেশের অভিন্ন 54টি নদীর পানি কারো করুণা নয়। দাবি আদায়ে আগামী নির্বাচনে জনগণকে বিএনপির পাশে থাকার আহ্বান জানান তিনি। আগামী জাতীয় নির্বাচনে আপনাদেরকে আপনাদের প্রিয় দল বিএনপির পাশে থাকতে হবে। দেশবাসীর সমর্থন থাকলে ইনশাল্লাহ আমরা এই ধরনের তিস্তা সহ আরো যেই কাজগুলো আছে ইনশাল্লাহ সেই কাজগুলো বা সেই সমস্যার সমাধান করার আমরা সুযোগ পাবো ইনশাল্লাহ। সেই প্রতিজ্ঞা হলো জাগো বাহে তিস্তা বাঁচাও, জাগো বাহে বাংলাদেশ বাঁচাও।
উত্তরবঙ্গের 11টি স্থানে এই কর্মসূচিতে অংশ নেন কুড়িগ্রাম, নীলফামারী, রংপুর, লালমনিরহাট ও গাইবান্ধা সহ উত্তরের সব জেলার মানুষ। দাবি আদায়ে সন্ধ্যার পর নদী পাড়ে মশাল মিছিল করেন হাজারো মানুষ। আহমেদ সালেহীন, সময় সংবাদ, লালমনিরহাট। তিস্তা এলাকার মানুষের সঙ্গে কথা বলে পরিকল্পনা চূড়ান্ত হবে জানিয়ে ডিসেম্বরের মধ্যে প্রতিবেদন জমার আশা প্রকাশ করেছেন পরিবেশ, বন ও জলবায়ু উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। এদিকে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে চীন প্রস্তুত বলে জানিয়েছেন দেশটির রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। মঙ্গলবার দুপুরে চীনা দূতাবাসে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, এজন্য স্বাধীনভাবে সিদ্ধান্ত নিতে হবে বাংলাদেশকেই। সরকারের অনুরোধে ৩ বছর ধরে ২০০ কোটির বেশি টাকা ব্যয়ে তিস্তা নদীতে মহাপরিকল্পনার সমীক্ষা করে চীন। প্রকল্পের চূড়ান্ত পরিকল্পনা তৈরিতে আরও গবেষণা প্রয়োজন বলে জানিয়েছিল দেশটির প্রতিষ্ঠান। তবে গেল বছর ভারত বাগড়া দিলে আর সামনে এগোয়নি শেখ হাসিনার সরকার। স্বৈরাচার পতনের পর নতুন করে আলোচনায় এসেছে তিস্তা মহাপরিকল্পনা। মঙ্গলবার পরিবেশ, বন ও জলবায়ু উপদেষ্টা বলেন, পূর্ণাঙ্গ সমীক্ষা করতে আরও 2 বছর সময় দেয়া হয়েছে চীনকে। তবে এবছরের মধ্যেই আংশিক পরিকল্পনা জমা দিতে বলা হয়েছে। তিস্তা পাড়ের মানুষের সঙ্গে কথা বলেই পরিকল্পনা চূড়ান্ত করবে সরকার। মহাপরিকল্পনাই তো নেই, কোথা থেকে বাস্তবায়ন করব? পরিকল্পনাটা তো করতে হবে। একটা পরিকল্পনা জমা দিয়েছিল চাইনিজ গ্রুপ, সেই চাইনিজ গ্রুপের পরিকল্পনাটা চীনা সরকারই ফিজিবল বলে নাই। আমরা এখন ওইটা আবার 2 বছরের জন্য এক্সটেন্ড করলাম, ওটাই যেন তারা এই জনমতের প্রতিফলনটা ঘটায়। একই দিন চীনা দূতাবাসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দেশটির রাষ্ট্রদূত এক প্রশ্নের জবাবে বলেন, 2023 সালে সমীক্ষা শেষে কয়েক ধাপে তিস্তা পরিকল্পনা বাস্তবায়নের সুপারিশ করা হয়েছিল। প্রথম ধাপে বন্যা প্রশমনের প্রকল্প নিতে সরকারের কাছে প্রতিবেদন পাঠালেও তার উত্তর মেলেনি। আমাদের মূল্যায়ন অনুযায়ী এটি একটি বিশাল প্রকল্প, তাই আমরা বাংলাদেশকে এটি ধাপে ধাপে বাস্তবায়ন করার পরামর্শ দিয়েছি। বন্যা প্রতিরোধ এবং প্রশমনের জন্য একটি প্রকল্প গ্রহণ করতে আমরা 2023 সালে প্রতিবেদন দেই। 2 বছর পেরিয়ে গেছে, কিন্তু আমরা এখনো এর কোনো উত্তর পাইনি। তবে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে চীন প্রস্তুত বলেও জানায় দেশটির রাষ্ট্রদূত। বলেন, প্রকল্প বাস্তবায়নে স্বাধীনভাবে সিদ্ধান্ত নিতে হবে বাংলাদেশকেই। এটি বাংলাদেশের প্রকল্প, আমরা সিদ্ধান্তের জন্য অপেক্ষা করছি। আমরা প্রকল্পটি হাতে নিতে প্রস্তুত। এদিকে বাংলাদেশি রোগীদের চীনে চিকিৎসা নেয়ার পদ্ধতি সহজ করতে নানা পদক্ষেপ নেয়ার কথা তুলে ধরেন দেশটির রাষ্ট্রদূত। একদিনের মধ্যে রোগীদের ভিসা দেয়া হবে বলেও জানান ইয়াও ওয়েন। তাজওয়ার মাহমিদ, সময় সংবাদ, ঢাকা। যত দ্রুত জাতীয় নির্বাচন হবে তত দ্রুত দেশে শান্তি শৃঙ্খলা ফিরবে। কোনোভাবেই আগে স্থানীয় সরকার নির্বাচন করা যাবে না। যশোরে দলের সমাবেশে একথা বলেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এদিকে সরকারে থাকা ছাত্ররা কি কোনো দলের সঙ্গে জড়িত ছিল না, এমন প্রশ্ন করে সরকারকে জনগণের আবেগ বুঝে কাজ করার আহ্বান জানিয়েছেন বিএনপি নেতা মঈন খান। স্লোগানে স্লোগানে মুখর দক্ষিণের জনপদ যশোর। বিএনপি নেতাকর্মী ও সমর্থকদের পদচারণায় কানায় কানায় পূর্ণ টাউন হল মাঠ। নির্বাচনী রোডম্যাপ ঘোষণা ও নিত্যপণ্যের দাম সহনীয় রাখা সহ বেশ কিছু দাবিতে মঙ্গলবার বিকেলে যশোরের সমাবেশের আয়োজন করে বিএনপি। খণ্ড খণ্ড মিছিল নিয়ে যোগ দেন নেতাকর্মীরা। প্রধান অতিথির বক্তব্যে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, যত দ্রুত জাতীয় নির্বাচন হবে তত দ্রুত দেশে শান্তি শৃঙ্খলা ফিরবে। কোনোভাবেই আগে স্থানীয় সরকার নির্বাচন করা যাবে না। যত দ্রুত নির্বাচন করবেন তত দেশে শান্তি শৃঙ্খলা ফিরে আসবে। এদিকে নাটোরে কর্মী সভায় বক্তব্য রাখেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুল সালাম। বলেন, আওয়ামী লীগকে প্রতিহত করতে রাজপথে থাকবে জনতা। সেটা নির্ধারণ করতে ভালো, সেই কারণে আওয়ামী লীগ তো প্রধানমন্ত্রী না, মুখ্যমন্ত্রী। এদিন দুপুরে রাজধানীতে জাতীয় প্রেস ক্লাবে এক সেমিনারে অংশ নেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। জনগণের আবেগকে উপলব্ধি করে সরকারকে দায়িত্ব পালনের আহ্বান জানান তিনি। এই সরকারকে উপরে আমাদের অনেক আস্থা, তাদের শক্ত হাতে একটি কাজ করতে হবে, দ্রুততম সময়ে এ দেশকে স্বৈরতন্ত্রের যে অধ্যায় ছিল সেই অধ্যায় থেকে গণতন্ত্রের অধ্যায়ে রূপান্তর করতে হবে। অন্তর্বর্তী সরকার গত 6 মাসের সাহসিকতার সঙ্গে দেশ পরিচালনার বার্তা জনগণকে দিতে পারেনি বলেও মন্তব্য করেন এই বিএনপি নেতা। সেই রাজপথে যারা। সর্দার মোহাম্মদ আরিফ, সময় সংবাদ।
আওয়ামী লীগ সরকারের আমলে গ্রেফতার জামাত নেতা এটিএম আজহারুল ইসলামকে দ্রুত মুক্তি না দিলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন দলটির নেতারা। মঙ্গলবার রাজধানীর পল্টনে সমাবেশে জামাত আমির বলেন, স্বৈরাচারের পতনের পরও বিনা দোষে দলের শীর্ষ নেতার কারাভোগ ছাত্র জনতা মেনে নেবে না। এটিএম আজহারুল ইসলামকে 13টি বছর কারাগারে নির্যাতন করা হয়েছে অভিযোগ করে তিনি বলেন, কবে মুক্তি দেয়া হবে তার সুস্পষ্ট বার্তা না দিলে আন্দোলন চলমান থাকবে। এ সময় অনতিবিলম্বে দলটি নিবন্ধন ফিরিয়ে দেওয়ারও আহ্বান জানান ডাক্তার শফিকুর রহমান। বাংলাদেশ ফ্যাসিবাদ থেকে মুক্ত হলো। আমাদের প্রশ্ন, ফ্যাসিবাদের সবচেয়ে কঠিন সাক্ষী আজহারুল ইসলাম সাহেব মুক্ত হলেন না কেন? আজহারুল ইসলাম সাহেব কবে মুক্তি হবেন সুস্পষ্টভাবে জানতে চাই সরকারের কাছে। স্থানীয় সরকার নির্বাচন নিয়ে রাজনৈতিক বিতর্ক চলছে। ইসি সেসবের অংশ হতে চায় না বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার AM নাসির উদ্দিন। মঙ্গলবার জেলা প্রশাসক সম্মেলনের সমাপনী দিনে নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক শেষে তিনি জানান, নির্বাচন আয়োজনে আইনের সর্বোচ্চ প্রয়োগ করবে ইসি। সুষ্ঠু নির্বাচনের জন্য এখন থেকেই মাঠ পর্যায়ে কাজ শুরু করতে জেলা প্রশাসকদের নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান তিনি। আগে নানা রকম চাপ ছিল, তাই নির্বাচন নিয়ে জনমনে আস্থার সংকট সৃষ্টি হয়েছে। আইন থাকলেও আইনের প্রয়োগ না থাকায় এই সংকট দেখা দিয়েছে বলে মনে করেন প্রধান নির্বাচন কমিশনার। তবে এখন অন্যায়ভাবে কেউ কোনো চাপ প্রয়োগ করতে পারবে না বলে জেলা প্রশাসকদের আশ্বস্ত করেন সিইসি। সামনে যে ইলেকশনটা আসছে, আপনারা আইনের সর্বোচ্চ প্রয়োগ করবেন নিজ উদ্যোগে। অমুকে এটা করেছে, তমুকে এটা করেছে, ওই জন্য আমরা পারি না, এই সমস্ত বাদ দেন। ব্লেম গেম নয়, আমরা সামনের দিকে আগাই। বিধি লঙ্ঘন হচ্ছে, আপনার একজন সাংবাদিক বা কেউ একজন গিয়ে কমপ্লেন করলেন, তারপরে আমরা রিয়েক্ট করবো, সেটা না। প্রোয়েক্টিভলি, নট রিয়েক্টিভ, প্রোয়েক্টিভলি যাতে এই ধরনের যে কোনো ধরনের নির্বাচনী অপরাধ যাতে অ্যাড্রেস করা হয়, সেই মেসেজটাও আমরা দিয়েছি। ক্ষমা চেয়ে নির্বাচন করতে পারবেন ফ্যাসিবাদে জড়িত না থাকা আওয়ামী লীগ নেতারা, তবে সুযোগ পাবেন না গণহত্যায় জড়িতরা, জানালেন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। এদিকে প্রধান উপদেষ্টার প্রতিরক্ষা বিষয়ক বিশেষ সহকারী আব্দুল হাফিজ জানিয়েছেন, স্বৈরাচারের দোসরদের নৈরাজ্য ঠেকাতে ডিসিদের সতর্ক থাকার নির্দেশনা দেওয়া হয়েছে। যুবকদের ইউনিভার্সাল মিলিটারি ট্রেনিং দেওয়া হচ্ছে বলেও জানিয়েছেন তিনি। এদিকে দুর্নীতি বন্ধে জেলা প্রশাসকদের কাজ করার নির্দেশনা দেওয়ার কথা জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। আইন বিধান মেনে জনগণকে সেবা দেওয়ার নির্দেশনা দিয়েছেন আইন উপদেষ্টা। 3 দিনব্যাপী জেলা প্রশাসক সম্মেলনের সমাপনী দিনে মঙ্গলবার 17টি মন্ত্রণালয়ের সঙ্গে ছিল অধিবেশন। ডিসিদের বিভিন্ন প্রস্তাব নিয়ে আলোচনার পাশাপাশি নানা নির্দেশনা দেন সংশ্লিষ্ট উপদেষ্টা ও প্রধান উপদেষ্টার বিশেষ সহকারীরা। সকালে ওসমানী স্মৃতি মিলনায়তনে বৈঠক শেষে প্রধান উপদেষ্টার প্রতিরক্ষা বিষয়ক বিশেষ সহকারী জানান, স্বৈরাচারের দোসররা সংগঠিত হচ্ছে, এ ব্যাপারে অভিযান পরিচালনার পাশাপাশি ডিসিদের সতর্ক থাকার নির্দেশনা দেওয়া হয়েছে। যুব সমাজের জন্য একটা ইউনিভার্সাল মিলিটারি ট্রেনিং এর ব্যবস্থা করা যায় কিনা, যেখানে দেশের প্রতিরক্ষায় তারা অংশগ্রহণ করতে পারে। আনসার ভিডিপির মাধ্যমে প্রত্যেক ইউনিয়নে একটা করে কোম্পানি অলরেডি ট্রেনিং দেওয়া হচ্ছে। এদিকে ডিসিদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্থানীয় সরকার এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা বলেছেন, যেসব আওয়ামী লীগ নেতা ফেসিবাদে জড়িত ছিলেন না তারা ক্ষমা চেয়ে নির্বাচনে অংশ নিতে পারবেন। উপদেষ্টা নাহিদ ইসলাম বলেছেন যে যারা আওয়ামী লীগ করেছে কিন্তু কোনো প্রকার অপরাধের সাথে যুক্ত নয়, তারা ক্ষমা চেয়ে আবার কেউ যদি নির্বাচন করে তাতেও কোনো বাধা নেই। আইন উপদেষ্টা বলেন, জনগণকে নিপীড়নে মাঠ পর্যায়ে প্রশাসনকে ব্যবহার করেছিল ফ্যাসিস্ট সরকার। ডিসিদের আইন বিধান মেনে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান তিনি। ভবিষ্যতে বাংলাদেশে যেই দলই ক্ষমতায় আসুক, কোনোদিন যেন আমাদের যে প্রশাসন ক্যাডারে যে অসীম আমাদের সম্ভাবনা শক্তি রয়েছে, এটার জন্য জনগণকে নিপীড়নের কাজে না লাগিয়ে আমাদের সংবিধানে যেভাবে বলা আছে জনগণের সেবা করার কাজ যেন লাগায়। এদিকে দেশের আইন শৃঙ্খলা অনেকটাই সন্তোষজনক জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন, আইন শৃঙ্খলা আরও উন্নত করা এবং দুর্নীতি কমাতে ডিসিদের নির্দেশ দেওয়া হয়েছে। দুর্নীতি সমূলে বিনষ্ট না করতে পারলে দেশের অগ্রগতি
হবে না। গাজীপুর মেট্রোপলিটন এলাকা ও শিল্প পুলিশে জনবল বাড়াতে জেলা প্রশাসকরা প্রস্তাব দিয়েছেন বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। নির্বাচন সংক্রান্ত নির্দেশনায় কথা আর কাজে যেন মিল থাকে সে বিষয়ে জেলা প্রশাসকদের নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব। মঙ্গলবার রাতে ওসমানী মিলনায়তনে জেলা প্রশাসক সম্মেলনের সমাপনীতে তিনি বলেন, আগামীতে সম্মেলন 3 দিনের পরিবর্তে 4 দিন করা হবে। নতুন বাংলাদেশ নতুন সরকারের প্রথমবারের মতো জেলা প্রশাসক সম্মেলন। 3 দিনের এ সম্মেলনে সবগুলো মন্ত্রণালয় ও সরকারের গুরুত্বপূর্ণ বিভাগের পাশাপাশি মতামত তুলে ধরেন জেলা প্রশাসকরা। উঠে আসে মাঠ পর্যায়ের নানা সমস্যা, দিক নির্দেশনা দেন উপদেষ্টারা। শেষ দিনের বিকেলের সেশনে অন্তত আধা ডজন বৈঠক অনুষ্ঠিত হয়। সারা দেশে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে পদক্ষেপ নিতে জেলা প্রশাসকদের নির্দেশ দেন ধর্ম উপদেষ্টা। নির্দেশ দেন সম্প্রীতি নষ্টকারী ধরা পড়লে আইনের আওতায় আনার। সাম্প্রদায়িক সম্প্রীতির যে আবহ আমরা ভোগ করছি এটা যেন বহাল থাকে এবং আগামী দিনে যাতে এই সম্প্রীতি ভ্রাতৃত্বের এই ধারাবাহিকতা যাতে আরও বেগবান হয় এ ব্যাপারে ওনাদেরকে আমরা পরামর্শ দিয়েছি। অপরাধী ধরা পড়লে সাথে সাথে আইনের আওতায় এনে তাদেরকে বিচারের সম্মুখীন করার জন্য আমরা নির্দেশনা দিয়েছি। সারা দেশে অনেক সাংস্কৃতিক অনুষ্ঠান হলেও বেশ কিছু জায়গায় বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে বলে জানান সংস্কৃতি উপদেষ্টা। এরকম ঘটনার খবর পেলে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে উল্লেখ করেন তিনি। সাংস্কৃতিক অনুষ্ঠানের ক্ষেত্রে যেখানে যেখানে ট্রাবল দেখা যাচ্ছে স্থানীয় প্রশাসনের সাথে সাথে সেখানে অ্যাড্রেস করছে। পহেলা বৈশাখ বাঙালির একটা বড় উৎসব। এই উৎসব প্রত্যেকবার যেভাবে পালিত হয় এবারও সেভাবেই পালিত হবে। এদিকে মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা জানান, মৎস্য ও প্রাণী সম্পদ ব্যাংক করার উদ্যোগ নেওয়া হচ্ছে। দেশীয় প্রজাতির মাছ রক্ষা ও হাওর জলাশয়ে অভয় আশ্রম তৈরি করতে জেলা প্রশাসকদের নির্দেশ দেন। প্রতি জলাশয় গুলোকে মাছের আওতায়, মাছ চাষের আওতায় আনা, হাওড়াঞ্চলের মৎস্য সম্পদ ও জীব বৈচিত্র্য রক্ষা করা এবং অনেকগুলো অভয় আশ্রম তৈরি করা, এগুলো তারা করতে পারেন। সমাপনী বক্তব্যে জনপ্রশাসন সচিব জানান, মাঠ প্রশাসন আগের চেয়ে অনেক বেশি ইতিবাচক। প্রশাসনিক কাঠামো ভালোভাবে চালাতে নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানান মন্ত্রিপরিষদ সচিব। কাজে এবং কথায় যেন দ্বিমত না থাকে, ঠিক এইভাবে তাদেরকে প্রস্তুত করা হবে এবং ইলেকশন নির্ধারিত সময় যখন হবে তারা যেন আমরা যেটাকে বলি ফ্রি ফেয়ার, আমার ভোট আমি দেব, এই ধরনের একটা এনভায়রনমেন্ট সৃষ্টি করতে পারে, এই জন্য তাদেরকে প্রস্তুত করা হচ্ছে। মাঠ প্রশাসনের যে একটা বড় সহযোগী শক্তি পুলিশ, তাদেরকেও আপনারা দেখেছেন যে তারা পুরো মাত্রায় সক্রিয় ছিল না। এই কাজগুলি তারা এখন ফিরিয়ে নেওয়ার জন্য চেষ্টা করছে, সেইগুলি আমরা একসাথে করিয়ে দিতে পারলাম। আগামী বছর সম্মেলন 3 দিনের পরিবর্তে 4 দিন অনুষ্ঠিত হবে বলে জানান জনপ্রশাসন সচিব। এবং এই যে প্রবলেমগুলো এনেছে খুব জটিল কিছু না। সানবীর রূপল, সময় সংবাদ, ঢাকা। প্রবাসের সময় আরো থাকছে, মোটরসাইকেল স্কুলে যাওয়ার পথে বাস চাপা, কিশোরগঞ্জের শিক্ষার্থীর মৃত্যু, প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ, বান্দরবানের শিক্ষার্থী নিহতের ঘটনায় বাস পুড়িয়ে দিল বিক্ষুব্ধ জনতা। মাটির 1250 ফুট পর্যন্ত গভীর চাপ নিতে পারে আরএফএল ইউপিভিসি ক্লাস পাইপের বস, না কিনলে লস। শেষ পর্যায়ে জুলাই গণহত্যার কুশীলবদের তদন্ত। 1 মাসের মধ্যে শেখ হাসিনার মামলার তদন্ত শেষ হবে বলে ট্রাইব্যুনালকে জানালেন চিফ প্রসিকিউটর। এ সময় তদন্ত প্রতিবেদন হাতে পেলে এপ্রিলে আনুষ্ঠানিক বিচার শুরুর আশাও প্রকাশ করেন তিনি। এদিন সাবেক সরকারের 11 মন্ত্রী সহ 16 জনকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। মামলার পরবর্তী তারিখ ধার্য করা হয়েছে 20 এপ্রিল। সালাউদ্দিন লিয়ার ক্যামেরায় আফজাল হোসেনের রিপোর্ট। কেউ প্রিজন ভ্যানে দাঁড়িয়ে এদিক ওদিক তাকিয়ে কি যেন দেখছেন, কি যেন বলছেন। কারো মুখ মলিন, কেউ বা হাস্যোজ্জ্বল। জুলাই আগস্টের গণহত্যার মামলায় মঙ্গলবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয় বিগত সরকারের 11 মন্ত্রী, 1 প্রতিমন্ত্রী, 2 উপদেষ্টা, 1 অবসরপ্রাপ্ত বিচারপতি ও 1 সাবেক সচিবকে। এদিন শুনানিতে চিফ প্রসিকিউটর বলেন, জাতিসংঘের রিপোর্ট প্রকাশের পর সংস্থাটির কাছে কিছু তথ্য উপাত্ত চেয়েছেন তারা। তিনি জানান, শেখ হাসিনা সহ জুলাই গণহত্যার কুশীলবদের তদন্ত শেষ পর্যায়ে, সময় লাগতে পারে আর 1 মাস। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে যেটা
সেটার তদন্ত রিপোর্ট দাখিল করা সম্ভব হতে পারে বলে আমরা আশা করছি। এপ্রিল মাস থেকে বিচার প্রক্রিয়ার আনুষ্ঠানিক পর্বটা শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। আসামিদের বিরুদ্ধে এমন সব অভিযোগ আছে যে তাদেরকে বিচার শেষ হওয়ার আগে জামিন দেওয়ার কোনো সুযোগ আছে বলে আমাদের দিক থেকে আমরা মনে করি না। নির্বিচারে হত্যা, নির্যাতনের নির্দেশনা দেওয়া সংক্রান্ত আসামিদের ফোনালাপ, ডিজিটাল তথ্য প্রমাণ এর আগেই হাতে পেয়েছে তদন্ত সংস্থা, যা এখন পরীক্ষা নিরীক্ষা চলছে। ট্রাইব্যুনাল বলছেন সময় লাগলেও বিশ্বাসযোগ্য তদন্ত রিপোর্ট দেখতে চান তারা। হত্যাকাণ্ড করে এক ছাত্র জনতাকে নির্মূল করার কথা বলা হয়েছে, টেলিভিশন চ্যানেলগুলো বন্ধ করে দেওয়ার কথা বলেছে। এই ধরনের কথোপকথন তারা যে করেছেন তাদের অজ্ঞাতে সেগুলো রেকর্ডেড হয়েছে, তো সেগুলো আমাদের হাতে আসছে। মানুষকে মারার জন্য যে ফাঁদ তারা পেতেছিলেন সেই ফাঁদে হয়তো তারাই পড়তে যাবেন। আধা ঘন্টার শুনানি শেষে 2 মামলার পরবর্তী দিন ধার্য করা হয়েছে 20 এপ্রিল। ওই দিন তদন্ত রিপোর্ট দাখিল করবে প্রসিকিউশন। জামিন শুনানি হবে কয়েকজন আসামির। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। ক্যাম্পাসে রাজনীতি নিষিদ্ধ ইস্যুতে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে ছাত্র দলের ধাওয়া পাল্টা দেওয়া হয়েছে। আহত হয়েছেন অন্তত 30 জন। ক্যাম্পাসের পরিস্থিতি স্বাভাবিক রাখতে মোতায়েন রয়েছেন যৌথ বাহিনীর সদস্যরা। ধাওয়া পাল্টা ধাওয়ার এক পর্যায়ে বাধে সংঘর্ষ। খবর পেয়ে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে সরিয়ে দেয় তাদের। কুয়েট ছাত্রদল যারা ছিল তাদের সাথে কিছু বাকবিতণ্ডার পর থেকে লোকাল ছাত্রদল যারা বা লোকাল বিএনপির লোকজনরা কুয়েট স্টুডেন্টদের উপর হামলা চালাইছে। যে বর্তমান যে পরিস্থিতি সেটা এখন তো নিয়ন্ত্রণে আছে, তারপরে এই সিচুয়েশন যেন সামনে আরও খারাপের দিকে না যায় বা সিচুয়েশন যেন নিয়ন্ত্রণে থাকে, আমরা সেই জন্য আপনার চেষ্টা করছি। এদিকে এই ঘটনার প্রতিবাদে রাতে সংবাদ সম্মেলন করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। বুধবার দুপুর 1টার মধ্যে ছাত্র রাজনীতি নিষিদ্ধ সহ 5 দফা দাবি পূরণের আলটিমেটাম দেন তারা। দাবি পূরণ না হওয়া পর্যন্ত কুয়েটে সকল প্রকার ক্লাস পরীক্ষা বর্জনের ঘোষণা দেয় বৈষম্য বিরোধীরা। অপরদিকে নিজেদের কর্মীদের উপর হামলার প্রতিবাদে শিববাড়ি মোড়ে অবস্থান নিয়ে সড়ক অবরোধ করেন ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা। ঘটনার পেছনে দায়ীদের শাস্তি দাবি করেন তারা। যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ক্যাম্পাস ও আশপাশের এলাকায় সতর্ক অবস্থানে আছে যৌথ বাহিনী। সময় সংবাদ, খুলনা। কুয়েটে সংঘর্ষের ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রতিবাদ বিক্ষোভ। মঙ্গলবার সন্ধ্যার পর কর্মসূচি পালন করে বিভিন্ন ছাত্র সংগঠন। আলাদাভাবে বিক্ষোভ করে ছাত্রদল ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কুয়েটে সংঘর্ষের জেরে উত্তাপ ছড়ায় ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসেও। মঙ্গলবার সন্ধ্যায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে রাজু ভাস্কর্যের পাদদেশে জমায়েত হন শিক্ষার্থীরা। সংক্ষিপ্ত সমাবেশের পর শুরু হয় বিক্ষোভ মিছিল। ভিসি চত্বর, হলপাড়া, মল চত্বর হয়ে আবারও রাজু ভাস্কর্যের পাদদেশে সমবেত হন শিক্ষার্থীরা। এরপর ঘণ্টাব্যাপী সমাবেশে বক্তব্য রাখেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় নেতারা। কুয়েটের ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়ে হামলায় জড়িতদের বিচার দাবি করা হয় সমাবেশে। গণতন্ত্র উত্তরণের এই যে লড়াই, এই লড়াই আমাদের সমন্বিত লড়াই। এই লড়াই আমাদের যে শহীদ হয়েছে যারা, তাদের রক্তের দায় আমাদের উপরে রয়েছে। শিক্ষার্থীরা কি শুনতে চায়, তারা কি দেখতে চায়, শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে কেমন রাজনীতি করতে চায়, তারা কি চায়। আপনার শিক্ষার্থীদের জন্য যদি রাজনীতি করতে চান তাহলে আপনাদের শিক্ষার্থীদের ভাষায় কথা বলতে হবে, তাদের মতের সাথে চলতে হবে, তাদের পথে চলতে হবে। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আলাদাভাবে বিক্ষোভ কর্মসূচি পালন করে ছাত্রদলও। টিএসসি এলাকা থেকে মিছিল নিয়ে ভিসি চত্বর হয়ে ডাচ ক্যাফেটেরিয়া এলাকায় সমাবেশ করে সংগঠনটি। সমাবেশে বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নেতারা। আপনারাই বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন সারা বাংলাদেশে মেধাবীদের নেতৃত্ব দেবেন? আপনাদের নেতৃত্বের উপর বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব নির্ভর করছে। আপনারা যদি ওই উশৃঙ্খল মব ক্রিয়েট বাহিনীর ফাঁদে পা ফেলেন, তারা সুযোগ নেবে, সেই সুযোগ নিয়ে বাংলাদেশকে অস্থিতিশীল করে তাদের স্বার্থ হাসিল করবে। তাই আপনারা অবশ্যই সাবধান থাকবেন। এছাড়া মধুর ক্যান্টিন এলাকা থেকে মশাল মিছিল শুরু করে ছাত্র অধিকার পরিষদ। এ সময় সবাইকে দায়িত্বশীল আচরণের আহ্বান জানান ছাত্র অধিকারের নেতারা। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। এদিকে ঢাকার বাইরেও বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। মঙ্গলবার রাতে সাভারে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের
বটতলা এলাকা থেকে মিছিল বের করেন শিক্ষার্থীরা। পরে সংক্ষিপ্ত সমাবেশে কুয়েতের সাধারণ শিক্ষার্থীদের উপর হামলার নিন্দা জানিয়ে ক্ষোভ প্রকাশ করে তারা। নোয়াখালীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি। হামলার ঘটনায় জড়িতদের চিহ্নিত করে বিচারের দাবি জানান তারা। বৈষম্য বিরোধীদের বিক্ষোভ মিছিল হয়েছে সাতক্ষীরা ও পঞ্চগড়েও। কিশোরগঞ্জে মোটরসাইকেলে স্কুলে যাওয়ার পথে বাস চাপা এক শিক্ষার্থী নিহত হয়েছে, আহত হয়েছেন আরও একজন। A2I প্রকল্প থেকে 850 কোটি টাকার লুটপাটের প্রমাণ পেয়েছে দুদক। সংস্থাটির দাবি, এর সঙ্গে পতিত আওয়ামী লীগের ঘনিষ্ঠ 14 জনের সংশ্লিষ্টতা পাওয়া গেছে। এছাড়া এর সঙ্গে সাবেক আইসিটি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় এবং প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকেরও সংশ্লিষ্টতা রয়েছে কি না খুঁজে দেখা হচ্ছে। এসপায়ার টু ইনোভেট বা A2I প্রকল্পের 855 কোটি টাকা লুটপাটের খোঁজে আগারগাঁও আইসিটি টাওয়ারে দুদকের অভিযান। তথ্য বলছে 2020 সালে 5 বছরের জন্য 855 কোটি টাকার প্রকল্প গ্রহণ করা হয়, যার নেতৃত্বে থাকা আনির চৌধুরী আইসিটি খাতে অপকর্মের মূল হোতা। তিনি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়ের ঘনিষ্ঠ হিসাবে পরিচিত। অভিযোগ উঠেছে 14 জনের সংশ্লিষ্টতায় প্রকল্পের পদে পদে ঘটেছে অনিয়ম দুর্নীতি। একই প্রতিষ্ঠানকে বারবার কাজ দেওয়া, অপ্রয়োজনীয় কাজসহ নানাভাবে করা হয়েছে সরকারি অর্থ লুটপাট। বাজেটটা কেন বৃদ্ধি পেয়েছে, কি কেন প্রতিষ্ঠানগুলোর যাদের সিলেকশন হচ্ছে ভেন্ডর আপনার ঠিকাদার বলতে পারি, তারা নিয়োগ পেয়েছে কিভাবে, আমাদের যাচাই আনতে মনে হয়েছে যে এখানে বেশ কিছু অনিয়ম হয়েছে। পট পরিবর্তনের পর A2I এর নেতৃত্বে আসা হেড অব প্রজেক্ট ম্যানেজমেন্ট আব্দুল্লাহ আল ফাহিম বলেন, ইতোমধ্যে অভ্যন্তরীণ তদন্তে অনিয়মের প্রমাণ মেলায় 14 জনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। অনিয়মের পেছনে জয়পলকের সম্পৃক্ততাও খতিয়ে দেখা হচ্ছে। প্রতিমন্ত্রী ছিলেন এবং যে আইসিটি উপদেষ্টা ছিলেন ফ্যাসিস্ট গভর্নমেন্টের, তাদের সাথে তাদের এনগেজমেন্ট সরাসরি A2I প্রতি ছিল কিনা এই বিষয়গুলো খতিয়ে দেখার বিষয়ে নির্দেশনা দিয়েছে। এদিন 13 কোটি টাকার অবৈধ সম্পদ ও 217 কোটি টাকার সন্দেহজনক লেনদেনের অভিযোগে যশোর 4 আসনের সাবেক এমপি রণজিৎ কুমার রায় ও তার স্ত্রী সন্তানদের বিরুদ্ধে 4টি মামলা করেছে দুদক। প্রাথমিক অনুসন্ধানকালে প্রমাণিত হয়েছে। তাসলিম তৌহিদ, সময় সংবাদ, ঢাকা। কক্সবাজারে ক্যাম্পে থাকা রোহিঙ্গাদের উন্নত 4G সেবা দিতে চায় টেলিটক। প্রায় 50 কোটি টাকা ব্যয়ে নেটওয়ার্ক সম্প্রসারণের একটি প্রকল্প হাতে নিয়েছে রাষ্ট্রীয় অপারেটরটি, যা চূড়ান্ত অনুমোদনের জন্য এখন টেলিযোগাযোগ মন্ত্রণালয়ে রয়েছে। শুধু নেটওয়ার্ক স্থাপন নয়, রোহিঙ্গাদের কাছে সিম বিক্রির অনুমতি চেয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদনও করেছে টেলিটক। শুভ খানের রিপোর্ট। মিয়ানমারের সেনাবাহিনীর নির্যাতনের মুখে পালিয়ে আসা প্রায় 13 লাখের বেশি রোহিঙ্গা বাস করছে কক্সবাজারের উখিয়া ও টেকনাফের 33টি ক্যাম্পে। বিটিআরসির এক প্রতিবেদনে বলা হয়েছে, এসব ক্যাম্পে প্রায় 3.5 লাখ মোবাইল ফোন ব্যবহারকারী রয়েছে। হ্যান্ডসেটগুলোতে একই সঙ্গে মিয়ানমার এবং স্থানীয়দের যোগসাজশে নেয়া দেশীয় অপারেটরদের সিম ব্যবহৃত হচ্ছে। এ অবস্থায় কক্সবাজার জেলায় রোহিঙ্গা ক্যাম্পসমূহের অভ্যন্তরে এবং পার্শ্ববর্তী সংযোগ সড়কসমূহে নিরবচ্ছিন্ন কাভারেজ প্রদানের জন্য 4G মোবাইল ব্রডব্যান্ড নেটওয়ার্ক সম্প্রসারণ শীর্ষক প্রকল্প হাতে নিয়েছে টেলিটক, যার আওতায় উখিয়া ও টেকনাফের কুতুপালং, হাকিমপাড়া, জামতলী, উঞ্চিপ্রাং, শামলাপুর, চাকমারকুল, লেদা এলাকায় 33টি টাওয়ার নির্মাণ করা হবে। 12 মাস মেয়াদী এই প্রকল্পে ব্যয় ধরা হয়েছে প্রায় 50 কোটি টাকা, যা আসবে সামাজিক দায়বদ্ধতা তহবিল থেকে। টেলিটক সূত্র বলছে, নেটওয়ার্ক সম্প্রসারণের প্রকল্পটি অনুমোদনের জন্য এরই মধ্যে টেলিযোগাযোগ মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। তবে প্রকল্প অনুমোদনের আগে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে নিবন্ধনের মাধ্যমে রোহিঙ্গাদের কাছে সিম বিক্রির অনুমতি নিতে বলেছে টেলিযোগাযোগ মন্ত্রণালয়। অনুমতি চেয়ে গেল বছরের 19 নভেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠিও দিয়েছে টেলিটক। তবে এ বিষয়ে ক্যামেরায় কথা বলতে রাজি হয়নি অপারেটরটি। বিটিআরসি বলছে, সীমান্ত এলাকায় টাওয়ার স্থাপনের ক্ষেত্রে বিদ্যমান নীতিমালা অনুসরণ করতে হবে টেলিটককে। রোহিঙ্গার ওই জায়গায় ওনারা যে কমিউনিকেশন দেওয়া হবে, তাদেরকে যে সিম দেওয়া হবে, ওনাদের তো এনআইডি নাই, তাহলে কেমন করে দেওয়া হবে এইটাও সরকারকে আগে সিদ্ধান্ত নিতে হবে।
তারপর হয়তো এটা বাস্তবায়ন করা সম্ভব। এটা আমাদের কাছে এখনো আসেনি বা এসএফ কমিটিতেও আসেনি। প্রকল্প বাস্তবায়ন হলে অন্য অপারেটররাও টাওয়ারগুলো শেয়ার করতে পারবে বলে জানিয়েছে টেলিটক। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। রাজনৈতিক অস্থিরতার কারণে বিদেশি বিনিয়োগ হারাচ্ছে দেশীয় প্রতিষ্ঠানগুলো। মঙ্গলবার রাজধানীর একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে এই কথা বলেন বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন BTM এর সভাপতি শওকত আজিজ রাসেল। বস্ত্র খাতের যন্ত্রপাতির সবচেয়ে বড় প্রদর্শনী ঢাকা আন্তর্জাতিক টেক্সটাইল ও গার্মেন্টস মেশিনারি এক্সিবিশন নিয়ে বিস্তারিত জানাতে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। আগামী 20 থেকে 23 ফেব্রুয়ারি পর্যন্ত চলবে এই প্রদর্শনী। BTM এর সভাপতি বলেন, অন্তর্বর্তী সরকার নির্বাচনের সুস্পষ্ট সময় নির্ধারণ না করলে দেশি বিদেশি উভয় বিনিয়োগই হারাবে বাংলাদেশ। এছাড়া গ্যাসের দাম বাড়লে একের পর এক কারখানা বন্ধ হবে বলেও সতর্ক করেন তিনি। আমাদের তো সংকট যাচ্ছে, একটা ডলার সংকট, ব্যাংকের তারল্যের সংকট, সুতরাং আমাদের বিদেশি যদি পার্টনার হয় এখানে একটা স্বস্তির ব্যাপার থাকে। তবে সাবজেক্ট টু সরকারের একটা দিক নির্দেশনা থাকতে হবে যে তোমার গ্যাস প্রাইস এত থাকবে আগামী এত বছর, তোমার ইন্টারেস্ট রেট এর বাইরে যাবে না। তাহলে আমরা একটা চিন্তা ভাবনা করে আমার বিদেশি পার্টনারকে কনভিন্স করে আনতে পারবো। আনসার্টেনিটির মধ্যে কোনো বিদেশি ইনভেস্টর আসবে কিনা আমার সন্দেহ আছে। ইউক্রেনের সংঘাত বন্ধে সৌদি আরবে যুক্তরাষ্ট্র রাশিয়া বৈঠক ইতিবাচক হয়েছে বলে জানিয়েছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লেভরভ। এদিকে রাশিয়া ইউক্রেনের যুদ্ধ বন্ধে মধ্যস্থতা করার জন্য বিশেষ দল নিয়োগের কথা জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। গণমাধ্যম বলছে, আগামী সপ্তাহে হতে পারে ট্রাম্প পুতিন বৈঠক। ইউক্রেনের শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে মঙ্গলবার সৌদি আরবে বৈঠকে যোগ দেন মার্কিন ও রুশ প্রতিনিধি দল। 4 ঘন্টার বৈঠক শেষে তারা জানান, ইউক্রেনের সংঘাত বন্ধে বেশ কিছু বিষয়ে একমত হয়েছেন তারা। এই বৈঠকের সাফল্যের পর দ্রুতই ট্রাম্প পুতিনের মধ্যেও বৈঠক হতে চলেছে বলে ধারণা করছে বিভিন্ন গণমাধ্যম। হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইক ওয়ালস সাংবাদিকদের বলেন, ট্রাম্প পুতিনের বৈঠকের দিন ঠিক করতে কথাবার্তা চলছে। এ সময় মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেন, ট্রাম্প দ্রুততম সময়ে এই যুদ্ধ বন্ধের চেষ্টা চালাচ্ছেন। রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ জানান, এই আলোচনায় 3টি বিষয়ে একমত হয়েছে যুক্তরাষ্ট্র ও রাশিয়া। প্রথমত, দুই দেশই একটি অন্যটিতে দূতাবাস চালু করবে। দ্বিতীয়ত, ইউক্রেন বিষয়ে সমঝোতায় মধ্যস্থতা করার জন্য দুই দেশই বিশেষ প্রতিনিধি দল নিযুক্ত করবে। এবং সর্বশেষ, রাশিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যে আবারও পুরোদমে সহযোগিতা চালু করা হবে। তবে এই আলোচনার সমালোচনা করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি। তার দাবি, কিয়েভের অনুপস্থিতিতে দেশটিতে শান্তি প্রতিষ্ঠার জন্য হওয়া বৈঠক রীতিমতো অন্যায্য। জেলেনস্কি বলেন, এই আলোচনা তখনই ন্যায্য হবে যখন ইউক্রেন এবং ইউরোপ এতে অংশগ্রহণের সুযোগ পাবে। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। দুবাইয়ে শুরু হয়েছে 30তম গালফ ফুড মেলা। 5 দিন ব্যাপী এই মেলায় অংশ নিয়েছে বাংলাদেশ সহ 130টি দেশ। তবে ব্যাপক চাহিদা থাকা সত্ত্বেও এবারও মেলায় বাংলাদেশ প্যাভিলিয়নের জন্য পর্যাপ্ত জায়গা বরাদ্দ পাওয়া যায়নি। বিস্তারিত শিবলীলা সাদিকের রিপোর্টে। দেশ বিদেশের হরেক রকম খাবারের পসরা নিয়ে দুবাইয়ে শুরু হয়েছে 30তম গালফুড মেলা। বিশ্বের প্রায় 130টি দেশের 5,500-এর বেশি খাদ্যপণ্য উৎপাদন, প্রক্রিয়াজাতকরণ ও বিপণন প্রতিষ্ঠান অংশ নিয়েছে এই মেলায়। রপ্তানি উন্নয়ন ব্যুরোর আয়োজনে ও বাণিজ্য মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে এবারের মেলায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করছে 41টি প্রতিষ্ঠান। 5 দিন ব্যাপী আসরের প্রথম দিনেই প্রচুর দর্শনার্থীর ভিড় লক্ষ্য করা গেছে। 2014 সাল থেকে এই মেলায় সক্রিয়ভাবে অংশগ্রহণ করে আসছে দেশের শীর্ষস্থানীয় ভোগ্যপণ্য প্রস্তুতকারক প্রতিষ্ঠান সিটি গ্রুপ। এই প্রতিষ্ঠানটি ছাড়াও বাংলাদেশের আরও স্বনামধন্য 40টি প্রতিষ্ঠান মেলায় অংশগ্রহণ করেছে। এবছরে আমরা আমাদের যে সমস্ত পণ্য রয়েছে তার পাশাপাশি আমরা রাস্ক, যেটি আমরা প্রিমিয়াম কোয়ালিটির, এবং আমরা মনে করি যে এই রাস্ক নতুনত্ব নিয়ে এসেছে। এই আসরে ক্রেতা ও দর্শনার্থীদের পাশাপাশি নতুন পণ্য সম্পর্কে জানতে মেলায় হাজির হয়েছে বিভিন্ন পরিবেশক প্রতিষ্ঠান। বাংলাদেশ প্যাভিলিয়নটাকে একটা নতুন আঙ্গিকে, নতুন পরিসরে সামনের দিনগুলোতে উপস্থাপন করা, অন্তত 500 স্কয়ার মিটারের একটা স্পেস নিয়ে আমরা আরও অধিকতর কোম্পানিগুলোকে সংযুক্ত করব এবং প্যাভিলিয়নকে অন্যভাবে সাজানোর চিন্তাভাবনা করছি। দুবাই ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে 5 দিন ব্যাপী গালফুড মেলার পর্দা নামবে আগামী
21শে ফেব্রুয়ারি। শিবলি আল সাদিক, সময় সংবাদ, সংযুক্ত আরব আমিরাত। দক্ষিণ আফ্রিকার জোহেন্সবার্গের স্প্রিং শহরে প্রবাসী বাংলাদেশিদের সামাজিক ও মানবিক সংগঠন মুক্ত বাংলার নবগঠিত কমিটির অভিষেক উপলক্ষে আয়োজিত হয় মিলন মেলা। দেশীয় খেলাধুলা, বাহারি স্বাদের পিঠাপুলি সহ দর্শকদের জন্য ছিল মনোরম সাংস্কৃতিক অনুষ্ঠান। দক্ষিণ আফ্রিকার জোহান্সবার্গের স্প্রিং শহরে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের সামাজিক ও মানবিক সংগঠন মুক্ত বাংলা অ্যাসোসিয়েশন সংগঠনটির নবগঠিত কমিটির অভিষেক উপলক্ষে স্থানীয় সময় রোববার সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই উপলক্ষে সেখানে জড়ো হন শহরটিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা। নাচ গান, খেলাধুলা ও খাওয়া দাওয়ার মধ্য দিয়ে আনন্দঘন সময় পার করেন তারা। অফকোর্স ভালো লাগছে অনেক বাংলাদেশিদের সাথে মিট করার পরে। আর সবচেয়ে বেশি ভালো লাগছে যে অনেকদিন পর অনেক বেশি পিঠার উৎসব টাইপের একটা আয়োজন ছিল। যারা আমাদের এই অনুষ্ঠানে আনন্দ উপভোগ করছে এবং অংশগ্রহণ করছে তারাও সন্তুষ্টি প্রকাশ করেছে। কেউ 1000 কিলোমিটার দূর থেকেও আসে আমাদের অনুষ্ঠানটা সফল করার জন্য অনেক ধন্যবাদ। অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল বাহারি স্বাদের পিঠাপুলি, রেফেল দৌড় সহ দেশীয় সংস্কৃতির নানা আয়োজন। ছিল ছোটদের বিস্কিট দৌড় সহ বড়দের নানা খেলার আয়োজন। দিনের শেষ অংশে থাকা মনোরম সাংস্কৃতিক সন্ধ্যায় ছিল সুরের মূর্ছনা। শিল্পীদের নাচ গানে আনন্দে মেতে ওঠেন আগতরা। বিদেশের মাটিতে এমন আয়োজনে খুশি প্রবাসী বাংলাদেশিরা। ভবিষ্যতেও এমন আয়োজন অব্যাহত থাকবে বলে জানান আয়োজকরা। বিদেশের মাটিতে কয়েকশত প্রবাসী বাংলাদেশির মিলন মেলা। এ দৃশ্য দক্ষিণ আফ্রিকার বাণিজ্যিক রাজধানী জোহান্সবার্গের স্প্রিং শহরে। অসংখ্য প্রবাসী বাংলাদেশির উপস্থিতিতে দেশীয় সংস্কৃতির নানা আয়োজন আর সাংস্কৃতিক অনুষ্ঠান পরিণত হয় এক টুকরো বাংলাদেশে। দক্ষিণ আফ্রিকার জোহান্সবার্গ থেকে মিজানুর রহমান রাসেল, সময় সংবাদ। ইসলামী আন্দোলন বাংলাদেশের মালয়েশিয়া শাখার চতুর্থ দ্বিবার্ষিক সম্মেলন 2025 অনুষ্ঠিত হয়েছে। গত রোববার কুয়ালালামপুরের একটি হোটেলে এই সম্মেলনের আয়োজন করা হয়। সম্মেলনে আগামী 2025-26 সেশনে আমিরুল ইসলামকে সভাপতি, আব্দুল করিমকে জ্যেষ্ঠ সহ-সভাপতি ও গাজী আব্দুল হুরাইরাকে সাধারণ সম্পাদক মনোনীত করে 35 সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়। এই সম্মেলনের প্রধান অতিথি হিসেবে বাংলাদেশ থেকে ভার্চুয়ালি যোগ দেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব গাজী আতাউর রহমান। আমার মসজিদ যেমন আমাকে তৈরি করতে হবে, আমার সেজদার জায়গাটাও আমাকেই পবিত্র করতে হবে। এই সময়টাকে কাজে লাগাইতে পারি। বর্তমান সময় ইসলামী আন্দোলন বাংলাদেশের জন্য আজকে আমাদের আইন চলে যুক্তরাজ্যে সাহিত্য পত্রিকা কাব্যশীলনের আয়োজনে হয়ে গেল বসন্ত উৎসব। লিডস শহরের মোলটাউন মেথডিস্ট চার্চ হলের এই আয়োজনে সঙ্গীত, কবিতা ও নৃত্যে অংশ নেন বাঙালিদের পাশাপাশি অবাঙালি কবি, লেখক ও শিল্পীরা। আয়োজনে পাশ্চাত্য সঙ্গীত পরিবেশন করেন ইউক্রেনের জাতীয় পুরস্কার জয়ী এক শিল্পী। অনুষ্ঠানে আরও সঙ্গীত পরিবেশন করেন সুমনা বসু, অভ্র ভৌমিক ও সৈয়দ হাসান। সৌদি আরবে প্রবাসী সাংবাদিক ফোরামে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। ঘোষণা করা হয়েছে 2025-26 সেশনের জন্য নতুন কমিটি। সভাপতির দায়িত্ব পেয়েছেন সোহরাব হোসেন লিটন এবং সাধারণ সম্পাদক হয়েছেন আরিফুর রহমান। এছাড়া সাংগঠনিক সম্পাদক হয়েছেন রুস্তম খান। সংগঠনের প্রধান উপদেষ্টা মোহাম্মদ আব্দুল বশিরের তত্ত্বাবধানে এই নির্বাচন অনুষ্ঠিত হয়। প্রায় 8 বছরের অপেক্ষার দীর্ঘ প্রহর শেষ। পাকিস্তান নিউজিল্যান্ড ম্যাচ দিয়ে মাঠে গড়াচ্ছে মেগা টুর্নামেন্ট আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির নবম আসর। ঘরের মাঠে শিরোপা ধরে রাখার চাপ নয়, টুর্নামেন্ট উপভোগ করতে চান পাক অধিনায়ক রিজওয়ান। অন্যদিকে প্রথম ম্যাচের আগে দুঃসংবাদ পেয়েছে নিউজিল্যান্ড। ইনজুরিতে টুর্নামেন্ট থেকে ছিটকে গেছেন লোকি ফার্গুসন। তার জায়গায় ডাক পেয়েছেন কাই জেমিসন। করাচি ন্যাশনাল স্টেডিয়ামে ম্যাচ শুরু বিকেল 3টায়। 22 গজের আরও একটা যুদ্ধ, মর্যাদা, অহম, সক্ষমতা, সামর্থ্যের মেগা টুর্নামেন্ট মিনি বিশ্বকাপ। আলোচনা সমালোচনা শেষ কথার লড়াইও। 2017 পর আবারও চ্যাম্পিয়ন্স ট্রফি মাঠে গড়ানোর অপেক্ষা বিশ্ব ক্রিকেটকে এক সুতোয় গাঁথার, বুট করে রাখার। জমকালো উদ্বোধনের পরই ব্যাটে বলের লড়াই।
ডিফেন্ডিং চ্যাম্পিয়ন 29 বছর পর কোনো বৈশ্বিক টুর্নামেন্টে স্বাগতিক। সব মিলিয়ে পাকিস্তানের ওপর তাই পাহাড় সমচাপ। সেরা 8 দলের টুর্নামেন্টে তাই প্রথম ম্যাচে পা হরকালেই যে পড়ে যেতে হতে পারে গভীর খাদে। পাক কাপ্তান রেজওয়ান অবশ্য ওসব আমলে নিতেই নারাজ। প্রথম ম্যাচে পাকিস্তানের একাদশ নিয়ে খুব একটা পরীক্ষা নিরীক্ষার ইঙ্গিতও দিলেন না দলটির অধিনায়ক। 3 সিমারের সঙ্গে 2 স্পিনার, ইনজুরি কাটিয়ে ফুল ফিট হারিস রৌফ। হাসি ফুটেছে রিজওয়ানের মুখে, ওপেনিংয়ে বাবরেই বাজি তার। অন্যদিকে শঙ্কা আছে নিউজিল্যান্ড শিবিরে। ম্যাচ ডের ঠিক একদিন আগে পায়ের চোটে ছিটকে গেছেন পেসার লোকি ফার্গুসন। তার পরিবর্তে কাই জেমিসনকে দলে টেনেছে ব্ল্যাক ক্যাপস। টুর্নামেন্ট শুরুর আগে জেতা ত্রিদেশীয় সিরিজ বাড়তি আত্মবিশ্বাসী করছে নিউজিল্যান্ডকে। কিউইরাও একাদশ সাজাতে পারে 3 পেসার নিয়ে। ওয়ানডেতে 2 দলের এর আগের 118 সাক্ষাতে পাকিস্তানের 61 জয়ের বিপরীতে 53 ম্যাচ জিতেছে ব্ল্যাক ক্যাপস। নিউজিল্যান্ডের জয় আছে দেশটির বিপক্ষে সবশেষ 2 ম্যাচেও। তবে ওই যে পাকিস্তান যে আনপ্রেডিক্টেবল। মাহবুব রিমন, সময় সংবাদ। একদিন বাদে বাংলাদেশ ভারত চ্যাম্পিয়ন্স ট্রফির মরোহারণ। মাঠের পারফরমেন্স কিংবা শক্তিমত্তা টাইগারদের চাইতে এগিয়ে টিম ইন্ডিয়া। তবে জসপ্রীত বুমরা না থাকায় বাড়তি সুবিধা পাবে শান্তর দল। সাবেক অধিনায়ক আশরাফুল বলছেন, টিম ইন্ডিয়াকে হারাতে দলটির স্পিনারদের বিপক্ষে ভালো করার বিকল্প নেই। অ্যাশের মতো ভারতকে হারিয়ে দিতে পারলে পুরো টুর্নামেন্টের রং বাড়িয়ে দেবে সিমন্স শিষ্যরা। সাউথ এশিয়ার পরিচিত রাইভাল, হোক সেটা যে কোনো ফরম্যাট, যে কোনো ইভেন্ট। বাংলাদেশ ভারত লড়াই মানে শুধুই মাঠের দ্বৈরথই নয়, বরং তার চাইতেও বেশি কিছু। দেশের রাজনৈতিক পট পরিবর্তন আর সাম্প্রতিক নানা ইস্যুতে যে উত্তাপ বেড়েছে আরও। ভারতের বিপক্ষে জিততেই হবে, জেতা উচিত অন্তত। ক্রিকেটের দেশের সমর্থকদের চাওয়া যেন একটাই, যদিও বাস্তবতা ভিন্ন। শক্তিমত্তায় 2 দলের পার্থক্য স্পষ্ট। আইসিসি ইভেন্টে 2007 সালের পর আর ভারতকে হারাতে পারেনি লাল সবুজ। তবে টিম ইন্ডিয়া বলেই তেতে থাকা টাইগাররা কি এবার পুরাতন সেই গল্প লিখতে পারবে নতুন করে? ভারতের সাথে আমরা লাস্ট 4-5টা ইভেন্টে যদি দেখি যে যখনই খেলি খুব হাড্ডাহাড্ডি লড়াই হয়, যদিও কাছাকাছি যে আমরা হেরে যাই। তো আশা করব এবার যেন এই জিনিসটা না হয়, ক্লোজ ম্যাচ হলে যেন লাকটা আমাদের ফেভার করে। তবে সেখানে বাংলাদেশকে কিছুটা হলেও স্বস্তি দেবে জসপ্রীত বুমরার ইনজুরি। ভারত টুর্নামেন্ট খেলতে নামবে বর্তমান সময়ের বিশ্ব ক্রিকেটের অন্যতম সেরা পেসারকে ছাড়াই। বিপরীতে বাংলার সিম ইউনিট চ্যাম্পিয়ন্স ট্রফির অন্যতম সেরা। কিন্তু দুবাইয়ের কন্ডিশনে আকসার, ওয়াশিংটন, জাদেজা, বরুণ, কুলদীপদের সামলানো বড় চ্যালেঞ্জ মনে করিয়ে দিলেন অ্যাশ। তার 10টা ওভার কিন্তু যে কোনো ওয়ার্ল্ডের যে কোনো ব্যাটসম্যানের জন্যই টাফ টাইম কাটাতে হয়। সেই জায়গায় বুমরা না থাকাটা তো অবশ্যই আমাদের প্লেয়ারদের জন্য একটা আলাদা কনফিডেন্স দিবে, আলাদা একটা প্ল্যান করতে পারবে, যে কোনো বলারকে তারা অ্যাটাক করার প্ল্যান করতেই পারে। তারপরও আমার কাছে মনে হয় যে ইন্ডিয়ান টিমটা যদি খেয়াল করে থাকেন, তারা কিন্তু স্পিন অ্যাটাক নিয়ে এসেছেন। তো আমাদের যেন প্রিপারেশন আমরা নিয়ে থাকি যে স্পিন দুবাইতে যেহেতু খেলা হবে, হয়তো 3টা স্পিনার তারা করাতে পারেন। 30টা ওভার আমরা স্পিনের এগেনস্টে কীভাবে খেলবো, সেই প্ল্যানটা নিয়ে যেন আমরা আগাই। তবে আশরাফুলের মতে পাওয়ার প্লেতে টাইগার টপ অর্ডারের হিসেবে ব্যাটিং বদলে দিতে পারে ম্যাচের প্রেক্ষাপট। আর শেষ পর্যন্ত ভারতকে হারিয়ে দিতে পারলে জমে যাবে চ্যাম্পিয়ন্স ট্রফির সেমির দৌড়, যেখানে নিশ্চিতরূপেই এগিয়ে থাকবে শান্তর বাংলাদেশি। মাহবুব রিমন, সময় সংবাদ, ঢাকা। বাস্তবতা যাই হোক না কেন, চ্যাম্পিয়ন্স ট্রফিতে সমর্থকদের পাশেই পাচ্ছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। শান্ত, মিরাজ, তাসকিনদের হয়ে গলা ফাটাতে প্রস্তুত টাইগার ভক্তরা। তবে প্রত্যাশা জয় পরাজয় এক পাশে রেখে মাঠের ক্রিকেটে যেন প্রতিদ্বন্দ্বিতা করে লাল সবুজ প্রতিনিধিরা। তরুণদের কাছেও বাড়তে চাওয়া ভক্তদের। একটা খেলার মূল উপাদান সমর্থক, আর সত্যিকারের সমর্থকের কাজ যে কোনো পরিস্থিতিতে নিজের দলের পাশে থাকা। খারাপ সময় সেই দর্শকদের গুরুত্ব তো আরও বেশি। চ্যাম্পিয়ন্স ট্রফিতে ফেভারিট না হলেও নাজমুল হোসেন শান্তর দল পাশে পাচ্ছে টাইগার ভক্তদের। বাংলাদেশ ভালো খেলুক খারাপ খেলুক, দিন শেষে বাংলাদেশকে সাপোর্ট করবে। তো বাংলাদেশ 100 রানে হারুক আর বাংলাদেশ 10 উইকেটে জিতুক। আমার দেশ বাংলাদেশ, বাংলাদেশের একজন ক্রিকেটার একটা টাইগার। আমি ওই টাইগারের দীপ্ত শক্তি নিয়ে বলতে চাই যে আমরা জিতবো, ভালো করবো। ভালোবাসাটা আমাদের মন থেকে আসে যে এই টিমকে সাপোর্ট করব, এই টিমের সাথে থেকে যাব, সে যেই খেলুক না কেন।
চ্যাম্পিয়ন্স ট্রফির আগে প্রায় প্রতিটা দলই প্রস্তুতি নিয়েছে দ্বিপাক্ষিক সিরিজ খেলে। একমাত্র ব্যতিক্রম বাংলাদেশ। বিপিএল এর ব্যস্ততায় ওয়ানডে ক্রিকেট নিয়ে মাথা ঘামানো হয়নি তেমন। তবে পছন্দের ফরম্যাট হওয়ায় ভক্তরা আস্থা রাখতে চাইছে। প্রত্যাশা বেশি তরুণদের ঘিরে। তরুণ ক্রিকেটারদের সংখ্যা অন্যবারের তুলনায় এবার অনেক বেশি, তাদের থেকে আমাদের এক্সপেকটেশনটাও বেশি। বোলিং সেক্টর নিয়ে আমরা খুবই কনফিডেন্ট। আমরা সবসময় চাই বাংলাদেশ একটা ভালো জায়গায় থাকুক, বাংলাদেশ ক্রিকেট অনেক সবসময় উপরে থাকুক। অভিজ্ঞতা এবং তারুণ্য দুইটা মিলে যদি আমরা পারফরমেন্স করতে পারি, আমি ব্যক্তিগতভাবে আশা রাখি বাংলাদেশ ভালো খেলবো, ইনশাল্লাহ দোয়া করি কাপ নিতে পারবো। নিউজিল্যান্ডের সাথে একটু সুযোগ আছে ভালো করার, বাকি দুইটার সাথে আমি বাস্তবতা নিরীক্ষে দেখি না। তবে যদি আবেগের জায়গা থেকে বলেন তাহলে তো আমি চাইবো বাংলাদেশ 3টা ম্যাচে জিতুক, পরের রাউন্ডে খেলো কেউ আমাদের জন্য একটা গৌরব উজ্জ্বল কিছু নিয়ে আসুক। ক্রিকেটটা দেশের মানুষের কাছে আবেগের জায়গা। হার জিত থাকুক, দিন শেষে ওই 22 গজের খেলাতেই প্রশান্তি খোঁজে ক্রিকেট পাগল জাতি। আমরা বাঙালি তো, তারপরেও হিউজ এক্সপেকটেশন নিয়ে টিভির সামনে বসে থাকি। হ্যাঁ, তো এবারেও সেরকম আশা করবো যে হয়তো ভালো খেলবে। দেখা যাচ্ছে একটা ম্যাচ খারাপ খেললো, একটু গালমন্দ করলাম, 2-3 দিন খেলা দেখবো না সিদ্ধান্ত নিলাম, পরের ম্যাচে আবার এই যে দোয়া দরুদ পরে আবার টিভির সামনে বসে পড়লাম। এটাই তো হয়। বাংলাদেশের খেলা আর প্রাক্তন প্রেমিকা দুইটা সেম জিনিস। এদের মতো দুঃখ আর কেউ দেয় না, সেম। এরা প্রচুর দুঃখ দেয়। বিশ্বাস করি ভাই যে না, কানে ধরি তো বাবরি, আর খেলা দেখবো না, কিচ্ছু করবো না, আবার খেলা দেখি, আবার বিশ্বাস নেই। আরও একটা টুর্নামেন্ট, আরও একবার একাট্টা হবে দেশের ক্রিকেট ভক্তরা। চ্যাম্পিয়ন্স ট্রফির মঞ্চে শান্তর দল পাচ্ছে 18 কোটি সমর্থক। কতটুকু প্রতিদান দেবে সে উত্তর মিলবে খেলা শুরু হলে। সাব্বির মিথুন, সময় সংবাদ, ঢাকা। পর্দা উঠতে যাচ্ছে ঢাকা উইমেন্স প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ 2024-25 মৌসুমের 9 দল নিয়ে সিঙ্গেল রাউন্ড রবিন পদ্ধতিতে হবে এবারের আসর। অংশগ্রহণ ফি আর প্রাইজ মানি বাড়ানো হলেও দুশ্চিন্তার নাম ভ্যানু জটিলতা। ছেলেদের ফার্স্ট ডিভিশনের কারণে মাঠ সংকট ভাবনা বাড়িয়েছে ক্রিকেটার আর নীতি নির্ধারকদের। নারী বিপিএল এর গুঞ্জন উঠলেও এবছর তা বাস্তবায়ন হচ্ছে না, তাই এগিয়ে আনা হলো প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ। বুধবার মাঠের লড়াই শুরুর আগে আনুষ্ঠানিক ফটো সেশন একাডেমি ভবনের সামনে। আর্থিক সংকটে নাম সরিয়ে নিয়েছে গতবারের সেকেন্ড রানার্স আপ রূপালী ব্যাংক। এবারের আসরে তাই লড়বে 9 দল। প্রথম দিনের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন মোহামেডানের প্রতিপক্ষ প্রমোশন পাওয়া মিরপুর বয়েজ। হোম অফ ক্রিকেটে 50 ওভারের ম্যাচ শুরু সকাল 9টায়। যেহেতু লাস্টে চ্যাম্পিয়ন, অবশ্যই আমাদের টার্গেটটা ওরকমই থাকবে যে চ্যাম্পিয়ন হওয়ার। যেহেতু ধারাবাহিকতা দূরে রাখলে হয়তো বা আমরা চ্যাম্পিয়নই হব। আমার টিমের প্রতি আমার কনফিডেন্স আছে। মাঠ সংকটে প্রথম দিনে খেলা গড়াবে 3টি। মিরপুর বাদে ভেন্যু তালিকায় আছে বিকেএসপি আর ইউল্যাপ। তবে ছেলেদের প্রথম বিভাগ ক্রিকেটের কারণে এই সংকট বাড়বে সামনের দিনগুলোতে। এরপর আছে ডিপিএল। সব মিলিয়ে ভেন্যু জটিলতার বিষয়টা মাথায় রাখতে হচ্ছে ক্রিকেটারদেরও। বল নিয়ে অনেকে কথা বলে যে বেটার বল হয়তো বা এবার আমরা ভালো কোয়ালিটির বল পাবো, কিন্তু মাঠটা দেখেন ক্ল্যাশের জন্য দেখা যাচ্ছে ফার্স্ট ডিভিশন হচ্ছে ছেলেদের, আবার অন্যান্য লিগগুলো চলতেছে, যার কারণে কিন্তু আমাদের ওরকম ভালো মাঠ আমরা এবার পাচ্ছি না। বাট এই স্লটটা না পেলে হয়তো বা আমরা বাকি এই টুর্নামেন্টটা খেলতেই পারবো না। এবারে নারী লিগ দিয়ে হেড কোচ হিসেবে আনুষ্ঠানিক যাত্রা শুরু করতে যাচ্ছেন সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল। তার কাঁধে গুলশান ইউথ ক্লাবের দায়িত্ব। নতুন ক্যারিয়ার শুরুর আগে শিষ্যদের নিয়ে ঘাম ঝরিয়েছেন একাডেমি মাঠে। সিঙ্গেল রাউন্ড রবিং নিয়মে হবে এবারের টুর্নামেন্ট। লিগ পর্ব শেষে শীর্ষ দল চ্যাম্পিয়ন। প্রতি দলে একজন বিদেশি ক্রিকেটার খেলানোর নিয়ম থাকলেও মোহামেডান বাদে বাকিদের এখনও এই ক্যাটাগরি শূন্য। সাব্বির মিথুন, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। তিস্তা পারে গণপদযাত্রা, হাঁটু জলে নেমে ভারতের বাঁধ নির্মাণের প্রতিবাদ। সমস্যা সমাধানে আগামী নির্বাচনে জনগণকে বিএনপির পাশে থাকার আহ্বান তারেক রহমানের। ক্ষমা চেয়ে নির্বাচন করতে পারবেন ফ্যাসিবাদে জড়িত না থাকা আওয়ামী লীগ নেতারা, জানালেন উপদেষ্টা আসিফ মাহমুদ। সুযোগ পাবেন না গণহত্যায় জড়িতরা। এই ছিল প্রবাসের সময়। সঙ্গে থাকুন সময়।